ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ। শিমুলস টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের নৈবিত্তিকের ধারাবাহিক প্রস্তুতির প্রথম পর্ব। তো এভাবেই ধারাবাহিকভাবে আমি একের পর এক পর্ব ব্যাখ্যা সহকারে আলোচনা করব। আশা রাখি 2025 সালের এসএসসি পরীক্ষায় এখান থেকেই 80 থেকে 90% প্রশ্ন কমন পাওয়া যাবে। হুবহু না হোক, প্রশ্নের প্যাটার্ন ঠিক এইরকমই থাকবে। তো আলোচনার প্রথম প্রশ্নে আছে, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তলিখিত কোণ কোন ধরনের কোণ? এইটার উত্তরটা মূলত হবে স্থূলকোণ। কি কোণ? স্থূলকোণ। তো প্রশ্ন বুঝে এক্ষেত্রে উত্তরটা দিতে হবে। দেখি, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। তো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ আমরা জানি উপচাপ, আর উপচাপে অন্তর্লিখিত কোণটি হয় স্থূলকোণ। তো এইটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স দেখাই। তো উপচাপ উপচাপ লিখতে উপ কথাটা আছে এবং উপ থেকেই উপস্থিত কথাটা লেখা যায়। তো দেখো, উপ এবং উপ দুই দিকেই মিল আছে। উপস্থিত লিখতে যেমন স সংযুক্ত থ, স্থূল লিখতে কিন্তু স সংযুক্ত স্থ। সুতরাং উপচাপে কি হয়? স্থূলকোণ হয়। উপচাপে অন্তর্লিখিত কোণটা স্থূলকোণ হয়। আর প্রশ্ন যদি ঘুরে আসে যে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ, সেক্ষেত্রে অধিচাপে অন্তর্লিখিত কোণটি হবে সূক্ষ্মকোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে স্থূলকোণ। এর পরবর্তী প্রশ্নে লেখা আছে, মধ্যক শ্রেণীর কমযোজিত গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীর কমযোজিত গণসংখ্যা। তো সবার আগে আমাদের জানতে হবে মধ্যক শ্রেণী এখানে কত আছে। এই পর্যন্ত প্রশ্নের ঠিক এই অংশ পর্যন্ত প্রশ্নে দেওয়া ছিল এবং এই নিচের ঘরটা অতিরিক্ত আমি করেছি ব্যাখ্যা দেওয়ার জন্য। তো এই ঘরটা হচ্ছে কমযোজিত গণসংখ্যার ঘর। তো নিশ্চয়ই সবাই অবগত আছে কমযোজিত গণসংখ্যার ঘর কিভাবে বের করতে হয়। তো আমাদের মধ্যক শ্রেণী বের করতে হলে আমাদের প্রথমে জানতে হবে n/2 এর মান। তো n বলতে বুঝি আমরা মোট গণসংখ্যা। তো মোট গণসংখ্যা হচ্ছে 50। 50কে যদি 2 দ্বারা ভাগ দিয়ে 25 আসে। সুতরাং কমযোজিত গণসংখ্যার ঘর বরাবর যেখানে 25 আছে সেই ক্ষেত্রে আমাদের সেই ঘরে হবে মধ্যক। তো যেহেতু প্রশ্নটা ছিল কি মধ্যক শ্রেণীর কমযোজিত গণসংখ্যা, তো আমাদের সবার আগে বের করতে হবে মধ্যক শ্রেণী কোনটা। তো 25 মূলত 12 এর পরে গিয়ে 25 অবস্থিত, তার মানে এই ঘরে 25 অবস্থিত। যেহেতু 12 পরে গিয়ে 25, 12 পরে এবং 32-এর আগে, সুতরাং 12 এর পরে এই ঘরটা। তো এই ঘরে আমাদের মধ্যক অবস্থিত। মধ্যক শ্রেণীর কমযোজিত গণসংখ্যার ঘরে গণসংখ্যা হচ্ছে 32। প্রশ্ন বলা ছিল মধ্যক শ্রেণীর কমযোজিত গণসংখ্যা কত? তো মধ্যক শ্রেণীর কমযোজিত গণসংখ্যা হচ্ছে 32, এই ঘর নাম্বার অপশন। এরপরে আসি আমরা, প্রশ্ন বলা হচ্ছে প্রচুরক কত? এই চিত্র হতে প্রচুরক কত? তো প্রচুরকের ক্ষেত্রে আমরা জানি প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। L বলতে বুঝি আমরা যে ঘরে প্রচুরক অবস্থিত সেই ঘরের নির্মসীমা। যে ঘরে প্রচুরক অবস্থিত সেই ঘরের নির্মসীমা। তো প্রচুরক অবস্থিত মূলত হয় কি যে ঘরে সর্বোচ্চ গণসংখ্যা আছে। তো সর্বোচ্চ গণসংখ্যা 20, সুতরাং প্রচুরকটি এই শ্রেণীতে অবস্থিত। তো এই শ্রেণীতে হচ্ছে আমাদের প্রচুরক অবস্থিত। এই শ্রেণীর নির্মসীমা কত? এই শ্রেণীর নির্মসীমা হচ্ছে 51, সুতরাং L এর মান 51। এবং পরবর্তীতে হচ্ছে F1 বলতে বুঝি যেই ঘরে প্রচুরক অবস্থিত সেই ঘরের গণসংখ্যা বিয়োগ আগের ঘরের গণসংখ্যা। তো 20 - 8 কত হচ্ছে? সমান 12। এবং F2 বলতে বুঝি যে ঘরে প্রচুরক অবস্থিত তার সাথে পরের ঘরের গণসংখ্যার বিয়োগ। তো 20 থেকে যদি 12 বিয়োগ দেই, এই যে এই 20 আর হচ্ছে 12, তাহলে আমাদের আসে 8। এবং শ্রেণী ব্যবধান 31 থেকে 40 আমরা গণনা করলে নিশ্চয়ই 10 পাবো, তাহলে এইচ এর মান 10। একইভাবে এখন এই প্রত্যেকটার মান এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে পেলাম 57। সুতরাং এই ক্ষেত্রে উত্তরটা হবে 57, যেটা হচ্ছে আমাদের ক নাম্বার অপশানে। তো আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 146 এর 2√3 ভিত্তিক লগ। 146 এর 2√3 ভিত্তিক লগ। এখন আমরা এখানে আসি, যেহেতু 2√3 ভিত্তিক লগ বলা হয়েছে, তো 2√3 ভিত্তিটা এখানে থাকে আর সংখ্যাটা হচ্ছে 146। তো আমরা 146কে যদি এভাবে ভাগ দিতে থাকি তাহলে ঠিক ভাগটা এরকম হবে। এখানে 2 আছে কয়টা? 4টা। তো এখানে নোট করলাম 2 আছে 4টা এবং 3 আছে কয়টা? 2টা।
তো একটা 3 কে ভেঙে যদি আমরা দুইটা √3 লিখতে পারি, তদ্রুপরি দুইটা 3 কে ভেঙে মোট 4টা √3 লেখা যায়। তাহলে এখানে 2 আছে কয়টা? 4টা, এবং √3 আছে 4টা, এই কারণে 2 √3 উপরে পাওয়ার 4। তো এক্ষেত্রে আমরা জানি এইটা আর এই অংশটা যদি মিলে আমরা তার জন্য লিখতে পারি 1, আর সর্বোচ্চ একদম উপরে পাওয়ারটা কি সামনে চলে আসে। তাহলে এই 4টা যদি সামনে আসে আর বাকিটার জন্য কি লিখতে পারি? 1 লিখতে পারি, যেহেতু এই অংশ আর এই অংশ মিলে গেছে। তাহলে 4 এর 4 আর এই অংশ মিলে গেলে 1 লিখতে পারি, 4 একে 4। তাহলে 4 হচ্ছে আমাদের কত নাম্বার অপশন? 4 হচ্ছে ঘ নাম্বার অপশন। সুতরাং 4 নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ। এরপর আসি আমরা 5 নাম্বার প্রশ্নে। বলা হয়েছে সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপ কত? সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপ কত? তো খেয়াল করি, আমরা জানি শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপের সূত্র হচ্ছে 2n - 4 × 90 ডিগ্রি বাই n। এখানে n বলতে বোঝানো হয়েছে যত ভুজ বলা হয়, যেহেতু প্রশ্নে বলা হয়েছিল পঞ্চভুজ, মানে n এর মান হচ্ছে 5। তাহলে লিখলাম 5 - 4 × 90 ডিগ্রি, আর নিচে হচ্ছে যেহেতু n এর মান 5 লিখলাম 5। আবারও বলি, nটা দ্বারা বোঝাচ্ছে মূলত কত ভুজ। প্রশ্নে বলা হচ্ছে পঞ্চভুজ, তাই n এর মান 5। তো এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম 108। সুতরাং এই প্রশ্নের উত্তরটা হবে কত? 108, অর্থাৎ ক নাম্বার অপশন। এই প্রশ্নের উত্তর হবে ক নাম্বার অপশন। এর পরবর্তীতে আসি আমরা 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নে এই দুইটা সমীকরণ দেওয়া আছে। কয়টা সমীকরণ? এই দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন এদের ভিতরে আমাদের সম্পর্ক খুঁজতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখি যে একটা সমীকরণ একটা সমীকরণ দেওয়া আছে। তো আমরা জানি একটা সমীকরণের ফরম্যাট হচ্ছে ax + by = c, অর্থাৎ প্রথমটা হচ্ছে এই যে x এর সহগ যত সেটা হচ্ছে a এর মান, y এর সহগ যত সেটা হচ্ছে b এর মান, এবং শেষে আছে কনস্ট্যান্ট অর্থাৎ c এর সহগ বা c। এখন প্রথম সমীকরণ 1 নং সমীকরণে আমরা a1 = 2 পাচ্ছি, b1 = 1 পাচ্ছি, এবং c = 3 পাচ্ছি। এভাবেই 2 নং সমীকরণে, অর্থাৎ এই সমীকরণে যে a2, যেহেতু 2 নং সমীকরণ, তাহলে এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, এবং এটা হচ্ছে c2। তো এভাবে আমরা a1/a2, b1/b2, c1/c2 প্রত্যেকের মান বের করলাম এবং দেখলাম প্রত্যেকের মান কি সমান। তো আমরা যদি আমাদের জেনারেল ম্যাথ বইটাই দেখি, যে আমরা 12 নম্বর অধ্যায় দেখি, তাহলে আমরা দেখব কি যে এখানে কিছু সত্য দেওয়া আছে। 12 নম্বর অধ্যায়ে কিছু সত্য দেওয়া আছে। এই ক্ষেত্রে 12 নম্বর অধ্যায় কিছু সত্য দেওয়া আছে। তো এটা হচ্ছে 12.1 এর দিকে, এটা হচ্ছে 12.2, এবং এখানে হচ্ছে 12.1। আমাদের 12.1 এর সত্যগুলো হচ্ছে, দেখো এখানে বলা আছে যদি a1/a2, b1/b2, c1/c2 হয়, তাহলে সমীকরণ দ্বয় হবে সামঞ্জস্য, নির্ভরশীল, এবং সমাধান আছে কয়টা? অসংখ্য সমাধান আছে। অসংখ্য সমাধান আছে, যে লেখা আছে সমাধান আছে কি? অসংখ্য। সামঞ্জস্য, নির্ভরশীল, অসংখ্য সমাধান আছে। তাহলে প্রথম অপশন ছিল পরস্পর নির্ভরশীল। হ্যাঁ, আমরা দেখলাম পরস্পর নির্ভরশীল, পরস্পর সামঞ্জস্য এবং অসংখ্য সমাধান আছে, অর্থাৎ 1, 2, 3 তিনোটাই উত্তর। এক্ষেত্রে কি হলো? 1, 2, 3 তিনোটাই উত্তর হবে। তাহলে আমরা দেখলাম 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1, 2, 3 তিনোটাই উত্তর। এক্ষেত্রে দেখি 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে √3x - 6 + 5 = 2 হলে এই সমীকরণের সমাধান সেট নিচের কোনটি? তো আমরা এই সমীকরণের ক্ষেত্রে যদি সমাধান অংশটা দেখি, তো এইটা এই পাশে হচ্ছে +5, ওই পাশে আসলে -5। তো 2 থেকে যদি -5 যায় তাহলে -3 থাকে। তো আমরা জানি কোনো অংশকে রুট করলে প্লাস মাইনাস দুইটা উত্তরে আসে। তো এখানে দেখতেছি আমরা এই অংশটাকে রুট করলে নাকি -3 আসবে। যেহেতু +3 নাই, তার মানে আমরা শুধুমাত্র -3 থেকে উত্তর নিতে পারবো না। তো এখানে অপশনের দিকে একটু লক্ষ্য করি, দেওয়া আছে -3, আবার দেওয়া আছে যেহেতু -3 আছে, কিন্তু আমরা নিতে পারবো না কেন? যদি +-3 থাকতো তাহলে সেক্ষেত্রে নিতে পারতাম। তো যেহেতু +-3 বলতে কোনো অপশান নেই, সুতরাং আমাদের উত্তরটা হবে ফাঁকা সেট। তো এখন দেখবো আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান। 8 নম্বর প্রশ্নে বলা আছে
একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? তো সমকোণী ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অর্থাৎ 3টা বাহুর ভিতরে 2টা বাহুকে স্কয়ার করার পরে যদি যোগ করি, যদি সেই যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান হয় অথবা স্কয়ার করলে সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভাববো সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো প্রথমটা দিয়ে যদি আমরা একটু যাচাই করি, একটা বাহু 2 আছে, একটা বাহু 3 আছে, তো 2 কে স্কয়ার করলে কত হয় 4 এবং 3 কে স্কয়ার করলে 9 হয়। 9 + 4 = 13 আর 4 কে স্কয়ার করলে কত 16 হয়। তো 13 একদিক দিয়ে আমরা পাচ্ছি 13 আর একদিক দিয়ে পাচ্ছি 16, তার মানে দুইটা অংশ সমান না, সুতরাং এই অপশন আমাদের বাদ। এবার দ্বিতীয়টাতে দেখি, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 7 সেন্টিমিটার। তো প্রথমে 3 কে স্কয়ার করলে আমরা পাবো 9, 5 কে স্কয়ার করলে পাবো 25, অর্থাৎ 9 + 25 = 34 আর 7 কে স্কয়ার করলে পাবো 49। তো 34 আর আরেকদিকে 49, এক্ষেত্রে অপশনটা সমান হচ্ছে না, তার মানে এই অপশনও বাদ আমাদের। তো প্রথম দুইটা অপশন আমরা বাদ দিলাম। এবার পরবর্তী অপশানে দেখি, পরবর্তী অপশানে আছে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর হচ্ছে 13 সেন্টিমিটার। তো প্রথমে 5 কে স্কয়ার করলে কত আসে 25, 5 কে স্কয়ার করলে আসে 25 এবং 12 কে স্কয়ার করলে আসে 146। 146 কে যদি 25 এর সাথে যোগ করি সেক্ষেত্রে আসবে 169 এবং এই দিকে যে 13, বাকি যে বাহুটা 13 থাকে 13 কে স্কয়ার করলে কিন্তু 169 আসবে। সুতরাং এই অপশানে আমরা সবটুকু মিল পাচ্ছি, সুতরাং উত্তর হবে কি এই অপশন। এখন প্রশ্নে যদি বলতো যে কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব, সেক্ষেত্রে আমরা যাচাই করতাম ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আর শুধুমাত্র যদি বলে যে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব, সেক্ষেত্রে আমাদের যাচাই করতে হবে যে কোনো দুইটি বাহুকে স্কয়ার করার পর যোগ করলে যোগফলটা কি হবে তৃতীয় বাহুর স্কয়ার বা বর্গের সমান হবে। তো এরপরে আসি আমরা 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে 10a = 4/3, তাহলে √1 - sin স্কয়ার a/sin স্কয়ার a এর মান কত? তো প্রশ্নে দেওয়া ছিল 10a = 4/3 আর দেওয়া ছিল এই অংশটার মান কত, তাহলে √1 - sin স্কয়ার a/sin স্কয়ার a, আমরা জানি 1 - sin স্কয়ার a হচ্ছে cos স্কয়ার এর সূত্র আর নিচে হচ্ছে sin স্কয়ার a। এখন cos স্কয়ার a/sin স্কয়ার a = cot স্কয়ার a। তো এক্ষেত্রে স্কয়ার আর রুট কাটা যায়, এক্ষেত্রে কি হবে আমাদের স্কয়ার আর রুটটা কাটা যাবে। এই যে আমাদের a আছে স্কয়ার আর a আছে রুট, স্কয়ার রুট কাটা, তাহলে কি থাকে cot a = 3/4, তাহলে কি হবে 3/4, এটা হচ্ছে আমাদের 3/4 ক নাম্বার অপশন। তাহলে উত্তরটা হবে কি ক নাম্বার অপশন। এইটা মানে হচ্ছে কি cot a, আর cot এর মান হচ্ছে কত 3/4। এখন 3/4 আমরা কিভাবে পেলাম, যেহেতু প্রশ্নে লেখা আছে যে 10a, তো 10 বলতে আমরা বুঝি উপরে থাকবে লম্ব এবং নিচে থাকবে ভূমি, আর cot a বলতে আমরা জানি উপরে থাকবে ভূমি আর নিচে থাকবে লম্ব, তাহলে এই ভূমিটা লিখলাম আর এই লম্বটা, এভাবে আমাদের কি হয় 3/4, 9 নম্বর উত্তর। এবার 10 নম্বরের উত্তর হবে যে BC সমান্তরাল DE, এই BC আর DE সমান্তরাল এবং AE আর CE সমান। এক্ষেত্রে আবার বলা হয়েছে AB = 8 সেন্টিমিটার, এ থেকে বি পুরোটা হচ্ছে কত 8 সেন্টিমিটার আর BC হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমাদের বলছে DE 3 সেন্টিমিটার, এই D থেকে E 3 সেন্টিমিটার, এই কথাটা ঠিক। আবার AD, A থেকে D, কোথায় আমাদের A থেকে D, এই যে A থেকে D, এটা নাকি 4 সেন্টিমিটার। তো যেহেতু প্রশ্নে বলা হয়েছে AB কত, AB হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এই জায়গাটা ঠিক অর্ধেক, এই জায়গাটা আর এই জায়গাটা অর্ধেক অর্ধেক করে, তাহলে এখানে কত হবে 4, এখানে 4। তাহলে দেখলাম প্রথম দুইটা ঠিক। পরবর্তীতে ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADE, এই সম্পূর্ণ ত্রিভুজ এর সাথে তুলনা করা হয়েছে শুধুমাত্র এটুকুর,
এখন বলছে দুইটা ত্রিভুজ সদিশ। সদিশ মানে হচ্ছে দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান করে। তো এখন দেখি আমরা, যেহেতু এই কোণটা আর এই কোণটা এবং এই কোণটা আর এই কোণটা সমান। আবার কেন সমান? যেহেতু প্রশ্নে বলা হয়েছিল বিসি আর ডিই, এই বিসি এবং ডিই সমান্তরাল। তো দুইটা সমান্তরাল বাহুর সাথে এই যে এই কোণগুলো কি হবে? সবসময় সমান করে হবে। এরপর এই যে এ কোণটা, এই এ কোণটা যখন আমরা ত্রিভুজ এ বি সি হিসেব করব সেক্ষেত্রে এ কোণ বিদ্যমান, আবার যখন ত্রিভুজ এ ডি ই হিসেব করব তখনও এই কোণটা বিদ্যমান। তার মানে এটা একটা কমন কোণ। সুতরাং আমরা এখান থেকে দেখলাম তিনটা কোণই সমান, দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণই পরস্পর সমান, সুতরাং ত্রিভুজদ্বয় সদিশ। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 1, 2, 3 অর্থাৎ ঘ নাম্বার অপশন। এর পরবর্তীতে আমরা দেখি 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে sin θ = √3/2 হলে cot θ কত? তো sin θ = √3/2 যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, sin θ বলতে আমরা বুঝি উপরে থাকবে লম্ব, √3 আর নিচে থাকবে অতিভুজ। তো যদি লম্ব √3 হয় এবং অতিভুজ 2 হয়, তার মানে নিশ্চয়ই ভূমি ছিল কত? 1, ভূমি থাকবে 1। তো ওই যে যেহেতু আমরা জানি অতিভুজ = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেই সূত্রের মাধ্যমে আমরা ভূমিটা পাবো কত? 1। তো এক্ষেত্রে আমাদের cot θ বলতে আমরা জানি উপরে থাকবে ভূমি, নিচে থাকবে লম্ব। cot θ এর ক্ষেত্রে উপরে থাকবে ভূমি, নিচে থাকবে লম্ব। ভূমি হচ্ছে 1 এবং লম্ব হচ্ছে √3, তার মানে 1/√3। এটা হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর। এরপর 12 নম্বর প্রশ্নে বলা আছে f(x = x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য f(x = 0 হবে? অর্থাৎ এই অংশটাকে যদি আমরা মিড টার্ম ফ্যাক্টর করি, অথবা আরো শর্টকাট হয় এই অংশটাকে অপশন থেকে আমরা যেই মানটা বসিয়ে এই পুরো f(x = 0 পাবো, উত্তর আমাদের সেইটা হবে। তো প্রথমে আমরা যদি এখানে 2 নিয়ে চিন্তা করি, প্রথমটা যদি 2 নিয়ে চিন্তা করি তাহলে x³ অর্থাৎ x এর কাছে কত? 2 বসাবো, 2³ - 2 - 24। এই ক্ষেত্রে আসবে কত? এই জায়গায় 2 কে কিউব করলে 8, তারপরে এখানে 8 আর এখানে -2 - 24 অর্থাৎ -26। এর থেকে যদি -26 আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কত? 0 হয় না। এরপর আমরা 3 দিয়ে চেষ্টা করি, যে 3 কে কিউব করলে কত আসবে? 3 কে কিউব করলে আসবে 27। তার মানে এই প্রথম অংশের মান হচ্ছে 27 এবং পরবর্তীতে আছে কি -3, x এর মান যেহেতু 3 ধরলাম, আর -24। এক্ষেত্রেও আসে কত? -27। তাহলে প্রথম অংশে আসে কত? +27 এবং দ্বিতীয় অংশে আসে -27। সুতরাং এই ক্ষেত্রে 0 হয়। তার মানে আমাদের কোন উত্তরটা হবে? যদি আমরা x এর মান 3 ধরি, সেক্ষেত্রে আমাদের উত্তরটা 0 আসবে, f(x = 0 আসবে। এরপর আমরা 13 নম্বর প্রশ্ন দেখি। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে a = 1, 2, 3, 4 হলে সেট a এর প্রকৃত উপসেট কয়টি? তো আমরা জানি প্রকৃত উপসেট শক্তি সেট থেকে একটা কম হয়। তো যেহেতু শক্তি সেটকে প্রকাশ করা হয় 2n দ্বারা, তো আমাদের এখানে উপাদান সংখ্যা কয়টি আছে? 4টি। তার মানে n এর মান 4। এবার 2^4 মানে এখানে আসবে 16। তো প্রকৃত উপসেটের ক্ষেত্রে সবসময় একটা কম হবে। তাহলে কি হবে? প্রকৃত উপসেট হবে 15টি। 16 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত আসে? 15 অর্থাৎ 15টি। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার অপশন অর্থাৎ 15টি। এর পরবর্তী প্রশ্ন দেখি আমরা, যে চিত্রে sin θ * cos θ এর মান কত? যেহেতু লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, তার মানে অতিভুজ আসবে 2, সুতরাং sin θ মানে কি? sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে কত? অতিভুজ হচ্ছে 2 ইন্টু sec θ। sec θ মানে হচ্ছে উপরে থাকবে ভূমি, উপরে থাকবে আমাদের উপরে থাকবে ভূমি এবং দুঃখিত sec θ যেহেতু, তার মানে আমাদের উপরে থাকবে অতিভুজ, এক্ষেত্রে অতিভুজ হচ্ছে 2 এবং নিচে থাকবে ভূমি হচ্ছে 1। তো যদি আমরা 2 এ 2 এ কাটাকাটি তাহলে কি থাকে? √। আমরা 19 নম্বর প্রশ্নের উত্তর। তো 19 নম্বর প্রশ্নে
বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং বিএসি এর সমদ্বিখণ্ডক এও। বিএসি এর সমদ্বিখণ্ডক কি এও। তাহলে বলছে এ ও সি এর মান কত? এ ও সি, সুতরাং এই অংশের মান কত? এই যে এই অংশটাকে বোঝাচ্ছে এ ও সি, এই জায়গাটা কত? এখন দেখি, আমরা জানি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ 60 ডিগ্রি করে। তাহলে সুতরাং এ কোণটা কত? 60 ডিগ্রি, বি কোণটা 60 ডিগ্রি এবং সি কোণটা 60 ডিগ্রি। এবং এও জানি যে একই চাপ থেকে কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। একই চাপ থেকে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো একটু খেয়াল করি, এই যে এ আর সি চাপ থেকে এ বি সি বৃত্তস্থ কোণ এবং এ ও সি কেন্দ্রস্থ কোণ। যেহেতু একটু আগে বললাম প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি এবং এইটাও বললাম যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ যদি 60 হয়, এ ও সি কি ছিল? বৃত্তস্থ কোণ ছিল। এই যে এই জায়গায় আমাদের ছিল কি এ ও সি, এটি ছিল বৃত্তস্থ কোণ। তো যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, দুঃখিত, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এ ও সি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ ছিল কত? 60। তার মানে কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ অর্থাৎ 120 হবে। 120 হচ্ছে আমাদের গ নাম্বার অপশন। সুতরাং 19 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। পরবর্তীতে 20 নম্বর প্রশ্নে বলা আছে sec a plus tan a equal to √5, তবে sin এর মান কত? তো আমরা একটু 20 নাম্বারটাই দেখি। 20 নাম্বারটা খুব বড় একটা ম্যাথ। এখান থেকে আমরা sec a plus tan a equal to √5 দেওয়া আছে। sec a কে ভেঙে আমরা পাই 1/cos a এবং tan a কে ভেঙে পাই 1/sin a। তো এক্ষেত্রে cos এর লসাগু হচ্ছে cos a। ক্যালকুলেশন করার পরে এ পাশ পেলাম আমরা 1 + sin a, নিচে পেলাম cos a। দুই পাশে যদি স্কোয়ার করি তাহলে উপরে হয় কি 1 + sin a হোল স্কোয়ার। তার মানে এটা দুইবার আছে, অর্থাৎ একবার দুইবার। এবং এটাকে যদি আমরা ভাঙাই, এটার জন্য লিখতে পারি 1 - sin স্কোয়ার a। এখন এটার উপর যদি মনে মনে স্কোয়ার দেই, তার মানে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র হয়। আর 1 এর উপর স্কোয়ার দিলে আমরা জানি তার মানের কোনো চেঞ্জ হয় না। তো এক্ষেত্রে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র হয়। সুতরাং a + b × a - b। এখন a + b, এই যে 1 + sin a আর 1 + sin a, উপরে নিচে একই জিনিস, এখানে কাটাকাটি চলে গেছে। এখন উপরে থাকে 1 + sin a আর নিচে থাকে 1 - sin a = 5। এখন ঠিক এই জায়গাটায় এসে যদি আমরা যোজন বিয়োজন করি, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করার পরে আসে 1/sin a = 3/2। যেহেতু আমাদের প্রশ্নে বলছিল কি সাইন এর মান কত, এখানে প্রশ্ন বলা হয়েছে সাইন এর মান কত, নট 1/sin। এই কারণে আমরা এই সাইনটাকে উপরে উঠিয়ে দিলাম এবং 1টাকে নিচে নামালাম। তো 1 নিচে থাকলে কি না থাকলে কি, ঠিক এ পাশে যেমন উপরটাকে নিচ, নিচটাকে উপর করেছি, এ পাশে ঠিক উপরটাকে নিচ এবং নিচটাকে উপর করেছি। সুতরাং 2 ছিল নিচে, উঠে গেছে উপরে, এবং 3 ছিল উপরে, নেমে গেছে নিচে। তার মানে 3/2। এইটা হচ্ছে আমাদের 3/2। এই অপশনটি হচ্ছে খ নাম্বারে 3/2, না দুঃখিত, উপরে 2 এবং নিচে 3। তাহলে উপরে 2 নিচে 3, এইটা হচ্ছে আমাদের গ নাম্বার অপশন, উপরে 2 নিচে 3। এর পরবর্তীতে আমরা আসি, আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা 20 মিটার। আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা হচ্ছে 20 মিটার। ঘরের মেঝের দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ধরি প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য যেহেতু 2 মিটার বেশি, তাহলে x + 2 মিটার। এখন পরিসীমা সূত্র হচ্ছে এইটা এবং আমাদের পরিসীমার মান দেওয়া আছে 20। তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম? x এর মান পেলাম 4। এখন xটাকে আমরা কি ধরেছি? প্রস্থ ধরেছি, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি যে ঘরের মেঝের দৈর্ঘ্য কত। তাহলে দৈর্ঘ্য বলতে আমরা জানি x + 2, অর্থাৎ x এর মান 4 এবং তার সাথে 2 যোগ করলে 6, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। সেক্ষেত্রে খ নাম্বার অপশনে উত্তর আছে 6 মিটার। আয়তাকার ঘরের পরিসীমা একটি বেলনের ভূমির ব্যাস হলে বেলনের ভূমির ক্ষেত্রফল কত? তো এক্ষেত্রে বেলনের ব্যাস আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ব্যাস কি 2r। যদি বলছে এই যে আয়তাকার ঘরের পরিসীমা সমান হয়,
এই ব্যাস এবং আয়তাকারের পরিসীমার সূত্র হচ্ছে 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য বলতে আমরা বুঝি 6 আর প্রস্থ বলতে বুঝি 4। এখান থেকে আমরা পেলাম x মানে হচ্ছে প্রস্থ আর x + 2 মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই পাশ আমরা হিসাব করে পেলাম r এর মান কত? r এর মান হচ্ছে 10। তো আমরা জানি কোন বৃত্তের বা বেলনের ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই r²। তো এই পাই r এর মান হচ্ছে 10 মিটার উপরে স্কয়ার। তো 10 কে স্কয়ার করলে কত পাই? 100 পাই এর পাই, তার মানে হচ্ছে 100 পাই। এইটা আমাদের কত নাম্বার অপশন? এইটা আমাদের গ নাম্বার অপশন, যে 100 পাই বর্গ মিটার। এরপর আসি আমরা 23 নাম্বার প্রশ্নে। 23 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক যদি গুণ করি তাহলে কত আসে। তো এক্ষেত্রে এখন পৌনঃপুনিককে আমরা কিভাবে ভাঙাই? উপরে 3 এর উপরে পৌনঃপুনিক আছে, লিখলাম 3। পৌনঃপুনিকের জন্য নিচে একটা 9 দিতে হয়, গুণ 6 এর 6 পৌনঃপুনিকের জন্য নিচে একটা 9। তো 9 নং 81 উপরে 318, 18কে 81 দ্বারা ভাগ করলে 0.222 আসে। যেহেতু 2 সংখ্যাটা পুনরাবৃত্তি হচ্ছে, সুতরাং 2 এর উপরে পৌনঃপুনিক। এখন এই 2 এর উপরে পৌনঃপুনিক এই অপশনটা হচ্ছে আমাদের খ নাম্বার অপশন, সুতরাং উত্তর হবে খ। এর পরবর্তীতে 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে a + b = √16 আর ab = 1 হলে a - b হোল স্কয়ার ইকুয়াল টু কত? তো আমরা এখানে অঙ্কটা খুব সহজভাবে করে ফেলেছি, যে এখান থেকে আমরা উত্তরটা পেলাম a - b হোল স্কয়ার ইকুয়াল টু 12। এই a - b হোল স্কয়ার ইকুয়াল টু 12 হচ্ছে ক নাম্বার অপশন। তো একইভাবে 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা যে এরকম দেওয়া আছে 1/4 টু দা পাওয়ার ইনভার্স x ইকুয়াল টু 64। তো এই 1 এর 1 এইটাকে আমরা লিখতে পারি 1/4 টু দা পাওয়ার x। এখন দুইটা ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশ বানাইলে প্রথম ভগ্নাংশ ঠিক রেখে দ্বিতীয় ভগ্নাংশ গুণ দিয়ে উল্টে দিলাম। এখানে আসে 4 * 4 টু দা পাওয়ার x আর নিচে 1 এর 1। তাহলে এই জায়গায় আসে কত আমাদের? এই জায়গায় আসে 4 টু দা পাওয়ার x আর হচ্ছে 64। তো এখন এই 4 এর উপরে কিউব দিলে আবার 64 হয়। এখন দেখো এই পাশের বেস 4 এবং এই পাশের বেস 4, 4 4 মিলে গেছে, সুতরাং x ইকুয়াল টু কত আসে? 3 আসে। এক্ষেত্রে x এর মানটা হবে কত? 3, আর 3 হচ্ছে আমাদের খ নাম্বার অপশন। খ নাম্বার অপশনে 3 আছে। এর পরবর্তীতে 26 নম্বর প্রশ্নে আমরা দেখি। 26 নম্বর প্রশ্নে a b c কমিক সমানুপাতিক হলে নিচের কোনগুলো সত্য? যে b স্কয়ার ইকুয়াল টু a b c কমিক সমানুপাতিক, তার মানে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c। তো এক্ষেত্রে বলা হয় কমিক সমানুপাতিক, অথবা এটাকে লেখা যায় এভাবে a/b ইকুয়াল টু b/c। তো b গুণ করলে কি হয়? b স্কয়ার, আর ac গুণ দিলে কি হয়? ac। তো b স্কয়ার ইকুয়াল টু ac। এই কথাটা ঠিক, তবে এই কথাটা ভুল আর এই কথাটা ঠিক। তাহলে আমাদের উত্তরটা কি হবে? 1 নং আর 3 নং। সুতরাং এটা হচ্ছে খ নাম্বার অপশন। এর পরবর্তীতে 27 নম্বরে যে 64 + 32 + 16 + 8 ধারার অষ্টম পদ কত? তো এই অঙ্কটার ব্যাখ্যা এই যে অলরেডি এখানে দিয়ে দিয়েছি। এর মান 64 ছিল, আর এর মান বের করেছি, যেটা এটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার তম পদের সূত্র হচ্ছে এটা, যেহেতু অষ্টম পদ এই কারণে n এর মান 8। তাহলে এভাবে ক্যালকুলেশন করে কত পেলাম? যে 1/2। সুতরাং এই ধারার অষ্টম পদ হবে কত? 1/2। এটা হচ্ছে ক নাম্বার অপশন। ত্রিভুজের ক্ষেত্রে 28 নম্বর প্রশ্নে যে ত্রিভুজের ক্ষেত্রে দুইটি ত্রিভুজ সদিশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, এই কথা ঠিক। দুইটি ত্রিভুজ সদিশকোণী এবং তাদের এক জোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম, এই কথাও ঠিক। কারণ দুইটা ত্রিভুজের তিনটা জিনিস সমান প্রমাণ করতে পারলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। এরপরে তিনটি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজ, এখানে অঙ্কত না, কথাটা হবে অঙ্কিত ত্রিভুজকে সদিশ ত্রিভুজ বলা যায়। তিনটি কোণ দিয়ে যদি দুইটা ত্রিভুজের তিনটা কোণই সমান থাকে তাহলে ত্রিভুজদ্বয়কে সদিশ বলা যায়, এই কত ঠিক। তার মানে উত্তর হবে 1 2 3। 30 নম্বর প্রশ্নের উত্তর। 29 নম্বর প্রশ্নে বলা আছে log 2√2 64 এর মান নিচের কোনটি? তো এক্ষেত্রে দেখি আমরা প্রশ্নটা এরকম ছিল যে log 2√2। এখন আমাদের টার্গেট হচ্ছে এই 2√2 সাথে মিল রেখে 64কে ভাঙাবো। তো এভাবে 64কে ভেঙে আমরা মোট কয়টা
6টা 2 পাই। তো যেহেতু 2√2 দুইটাই রাখতে হবে, তো আমরা প্রথমে এই 4টা 2 রাখলাম এবং এই দুইটা 2কে ভেঙে একটা 2কে ভেঙে দুইটা √2 পাই। একটা 2কে ভেঙে আমরা দুইটা √2 পেলে দুইটা 2কে ভেঙে কয়টা পাবো? 4টা পাবো। তাহলে আমরা √2 কয়টা পেলাম? 4টা। আর 2 কয়টা পেলাম? 4টা। এখানে লিখলাম 2√2 কয়টা? মোট 4টা। এখন দেখো যেটা সবচেয়ে উপরের পাওয়ার সেটা এখানে এসে পড়বে, সামনে এসে পড়বে। তো 4 সামনে আসলো, আর আমরা জানি লগের সামনে এই দুইটা জিনিস যদি মিলে তাহলে তার জন্য 1 লিখতে পারি, 1 লিখলাম। সুতরাং 4 এর 4 আর এতটুকুর মান 1, 4 × 1 = 4। তার মানে উত্তর হবে আমাদের 4। তো 4 কত নাম্বার অপশন? 4 হচ্ছে আমাদের গ নাম্বার অপশন। সুতরাং এই ক্ষেত্রে উত্তর হবে গ। এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে x² + y² = 4xy হলে x² / y² + y² / x² এর মান কত? এটি খুবই সহজ একটি প্রশ্ন। তো এটা সমাধান এভাবে করতে হয় যে x² + y² = 4xy দেওয়া আছে। এখন 4xy 4 এর সাথে গুণাকারে আছে, এই পাশে আসলে ভাগাকারে হবে। তো xy আমি যদি x² এর নিচে দেই প্লাসের প্লাস y² এর নিচে দেই, তাহলে x² আর x যদি কাটা যায় উপরে একটা x থাকে আর নিচে y থাকে। এভাবেই xy আর y² কাটা গেলে উপরে একটা y থাকবে, নিচে একটা x থাকবে। তো আমি দুই পাশে স্কোয়ার করলাম, এ পাশে একটা স্কোয়ার দিলাম, এ পাশে একটা স্কোয়ার দিলাম। তো 4 কে স্কোয়ার করলে 16 আসে। আর এখানে এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে এ, এটাকে বি, তাহলে a + b হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার সূত্র করলে কি হবে? a² + 2ab + b²। এখন দেখো a বলতে x/y, b বলতে y/x, a বলতে x/y, b বলতে y/x। তাহলে x কাটা y কাটা, এক্ষেত্রে থাকে কি শুধু। অর্থাৎ প্রথম পর্বের 30 চিহ্ন ভিত্তিক সমাধান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম ধন্যবাদ।